আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এটা হচ্ছে 12 ভোল্ট পাম্প মেশিন চার্জার, যেটা স্প্রে মেশিন বলা যায়। আমরা যে জমিতে স্প্রে করি সেই স্প্রে মেশিনের চার্জার, ঠিক আছে। তো এটা 12 ভোল্ট, এটা একটি অ্যাডাপ্টারও বলা যায়। এটা নষ্ট হয়ে গেছে, আমার এক দাদু এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে রিপেয়ার করা যায় এবং কোন পার্টস চেঞ্জ করতে হয় এবং কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না। 12 ভোল্ট এবং এটার সেই রকম দামও বেশি না, এটা মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। তবুও দাদু বলছে যে একবার খুলেই দেখো না এটা রিপেয়ার করা যায় কি না। তো আমাকে বলেছে দাদু যে মোটামুটি 60-70 টাকার মধ্যে যদি হয় তাহলে এটা রিপেয়ার করে দিও, আর যদি না হয় তাহলে নতুন কিনে নেবো, তাই বলেছে। তো আমি বলেছি যে নতুন কিনে নাও গা, কিন্তু দাদু বলছে যে একবার খুলেই দেখো না এটা হয় কি না। তো তার জন্য আমি এটা ওর রিকোয়েস্ট করার জন্য আমি এটা খুলে আজকে যদি রিপেয়ার করা হয় তাহলে আজকে রিপেয়ার করব। অবশ্যই হবে, বেশি হলেও রিপেয়ার করা যাবে এবং কম খরচা হলেও রিপেয়ার করা যাবে, কিন্তু কাস্টমারে বেশি খরচা হলে নেবে না, এটাই হলো ব্যাপার। সব জিনিসই রিপেয়ার করা যায়, কিন্তু খরচা কম এবং বেশি, এই দুটোর মধ্যে হলো পার্থক্য, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। প্রথমে এটা রিপেয়ার করার জন্য এটা 12 ভোল্ট, ঠিক আছে। এই দেখো এখানে এই দিক দিয়ে 12 ভোল্ট স্প্রে মেশিনে ঢোকে, ঠিক আছে, এবং চার্জ হয়। এই দিকে এসি ঢোকে এবং এই দিকে ডিসি বের হয়। তো এটা রিপেয়ার করার জন্য এখানে যে 4টি স্ক্রু আছে, এই 4টি স্ক্রুকে প্রথমে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এটার কি প্রবলেম এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবে। আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি এখানকার স্ক্রু 4টি খুলে নিচ্ছি, ঠিক আছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদমই স্কিপ করবে না। তো এটা আমার খোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা ওপেন করে নিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি তোমরা দেখতে পাচ্ছ এটা নষ্ট হয়ে গেছে, ক্যাপাসিটারটা ফেটে গেছে। এটা যে এই দিক দিয়ে এসি ভোল্টেজ ঢোকে, এই এসি ভোল্টেজের এই দিকে যে ক্যাপাসিটার লাগানো থাকে সেটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। এই দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এর যে কভার, সেই কভারটাও নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্যাপাসিটারটা ফেটে গেছে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটু মনে হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটাও পুড়ে গেছে, তাই মনে হচ্ছে, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে অবশ্যই, এটা কালো হয়ে গেছে। তো প্রথমে এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার দুটো নষ্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু আরও অন্য কিছু খারাপ আছে কিনা সেটা বলা যাচ্ছে না যতক্ষণ না আমি এটা চেকিং করব, ঠিক আছে। লাইন দিয়ে আমি চেকিং যতক্ষণ না করব ততক্ষণ এটা বোঝা যাবে না যে এটা আরও অন্য কিছু খারাপ আছে না নেই, ঠিক আছে। তো এইখানে তোমাদেরকে এইগুলো আমি সরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসি কর্ডের দুটো ওয়্যার, এখানে হচ্ছে একটি রেড এবং এখানে একটি হচ্ছে ব্লু, ঠিক আছে। এই দুটো দিয়ে এসি লাইন ঢুকছে, মানে 220 থেকে 250 ভোল্টের মধ্যে এখানে ঢুকছে, ঠিক আছে। তো এইখানে আমি এসি কর্ডটিকে আমি পুড়ে দিলাম, এই ইলেকট্রিক বোর্ডে এসি কর্ডটি পুড়ে দেওয়ার পরে আমি মিটারটিকে এসি 250 ভোল্টে আমি দিয়ে নিয়েছি, ঠিক আছে, এসি 250 ভোল্ট। তো এখানে দিয়ে নেওয়ার পর যে এসি ওয়্যার দুটোতে এখানে রেড এবং ব্লু এই দুটোতে এসি ভোল্টেজ আসছে কিনা সেটা আমি দেখব। 220 থেকে 250 ভোল্টের মধ্যে এসি কর্ড দিয়ে ভোল্টেজ আসছে। তো এইখান থেকে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে এই পর্যন্ত, ঠিক আছে। তো যে রেজিস্ট্যান্সটি দিয়ে ভোল্টেজ আসছে না, রেজিস্ট্যান্সটি কালো হয়ে গেছে। তোমাদেরকে প্রথমে বললাম রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। তো এই রেজিস্ট্যান্সটি কত নাম্বারের আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। রেজিস্ট্যান্সটি কত নাম্বারে আছে দেখার পর এটা আমি লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এসি কর্ডটিকে আমি এখান থেকে বের করে দিলাম, কারণ এটা চেক করতে গেলে শর্ট লাগবে, এটা যদি না বের করে দিই। তো এসি কর্ডটিকে আমি বের করে দিলাম এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্সটি লাগানো ছিল, এই রেজিস্ট্যান্সটি নাম্বার মুছে গেছে বা পুড়ে গেছে। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এইখানে রেজিস্ট্যান্সটিকে আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটা নাম্বারটা বোঝা যাচ্ছে না, নাম্বারটা পুড়ে গেছে। তো এটা আমি খুলে নিলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এর কোনো কালার বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এর কোনো কী কালার ছিল সেটা বোঝা যাচ্ছে না, শুধু একটা কালার বোঝা যাচ্ছে। এইদিকে মনে হচ্ছে এটা বাদামি কালার, কিন্তু এইদিকে পুরোটা মিডিলের কালারগুলো সব পুড়ে গেছে, ঠিক আছে। তো এটা বোঝা যাচ্ছে না। তো এটা তোমরা এইখানে রেজিস্ট্যান্সটি লাগাবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে যে রেজিস্ট্যান্সটি ছিল এটা তোমরা 1 ওহমস থেকে তোমরা 10 ওহমসের মধ্যে রেজিস্ট্যান্স লাগাতে পারো। 1 ওয়াট লাগাতে পারো, 2 ওয়াট লাগাতে পারো, ঠিক আছে। 1 ওয়াট বা 2 ওয়াট, এখানে 1 ওহমস থেকে 10 ওহমসের মধ্যে তোমরা রেজিস্ট্যান্স লাগিয়ে নিবে, ঠিক আছে। তো এটা আমি এর আগে অনেক সেরেছি, তার জন্য এর নাম্বারটা আমি জানি, ঠিক আছে। তো
তো সবগুলোর হয়তো পোড়া থাকে না, এটার পুড়ে গেছে তার জন্য আমি, তো অন্যান্য চার্জারগুলো আমি সেরেছি তার জন্য এর নাম্বারটা আমি তখন থেকে জানি, কিন্তু এটা 1 ohms থেকে 10 ohmsের মধ্যে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে একটি রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটি 1/2 ওয়াট, যেহেতু আমার কাছে 1 ওয়াট এবং 2 ওয়াট নেই, তো এটা আমার কাছে 2.2 ohms তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো লাল লাল এবং সোনালি সোনালি, তো এটা 2.2 ohms একটি রেজিস্ট্যান্স 1/2 ওয়াট। তো এখানে 1 ওয়াট লাগাতে হবে বন্ধুরা, নাহলে এটা টিকবে না, এটা নষ্ট হয়ে যাবে। 1 ওয়াট বা 2 ওয়াট লাগাতে হবে। যেহেতু আমার কাছে 1 ওয়াট বা 2 ওয়াট কোনো রেজিস্ট্যান্স নেই, তো এটাকে আমি এখানে লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে চেকিং করে দেওয়ার জন্য। এটা বেশি দিন টিকবে না, কারণ আমি তোমাদেরকে বলেই দিলাম। তো এটা তোমাদেরকে এটা অন হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য আমি এই রেজিস্ট্যান্সটি লাগাচ্ছি, কিন্তু এখানে পরবর্তীতে আমাকে 1 ওয়াট বা 2 ওয়াট রেজিস্ট্যান্স লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য এটা লাগাচ্ছি। এই রেজিস্ট্যান্সটি এইখানে লাগাবো এবং এই ক্যাপাসিটারটাও চেঞ্জ করতে হবে। ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটার নাম্বারটা উঠে গেছে। এই দেখো এর যে কভার সেটা একদম হিটে একদম এটা জড়ো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিকটা একদম জড়ো হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে আমি লাগাতে পারি, যেহেতু আমার জানা আছে, এইখানে আমি 400 ভোল্ট 22 MFD বা 15 MFD বা 20 MFD যাই পাবো আমি সেই ক্যাপাসিটার লাগাবো। এখানে 400 ভোল্ট লাগালেই হবে, ঠিক আছে। তো আমি একটি মোবাইল চার্জার থেকে এই যে ক্যাপাসিটারটা তোমরা দেখতে পাচ্ছ 400 ভোল্ট 15 UF, ঠিক আছে, এটাকে এইখানে লাগাবো এবং এই রেজিস্ট্যান্সটাকে এইখানে লাগাবো, ঠিক আছে। লাগানোর পর আমি দেখব ইলেকট্রিকে আমি এসি কর্ডটি পুরে আমি তোমাদেরকে দেখাবো যে এটা অন হচ্ছে কিনা। তো ক্যাপাসিটারটা আমি এখান থেকে খুলে দিচ্ছি, ঠিক আছে, এটা খুলে দিলাম। এবং এই দিকে তোমাদের মার্ক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে নেগেটিভ, যেটা কালো দাগ দেওয়া আছে এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো আমি এইখানকার রাঙের যে ঝালগুলো আছে সেগুলো আমি এখান থেকে তুলে নেব, কারণ ক্যাপাসিটারটা এখানে লেগগুলো ঢুকবে না হলে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটা আমি তুলে নিয়েছি এবং এইখানে আমি একটি 400 ভোল্ট এবং 15 UF এই ক্যাপাসিটারটা আমি লাগাবো। এটা আমি মোবাইল চার্জারের বোর্ড থেকে খুলে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এবার এই যে এখানে রেজিস্ট্যান্সটা পুরে দেওয়ার পর এটাকে ঝাল করে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটা আমি পুরে নিয়েছি, নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ সোজা আমি পুরে নিয়েছি এবং এই যে 2.2 ohms এই রেজিস্ট্যান্সটাকে আমি পুরে দিয়েছি, ঠিক আছে। তো এইখানকার এই যে লেগগুলো আমি ঝাল করে এবং ক্যাপাসিটারের এই লেগ দুটো ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। ঝাল করা আমার হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু ঝাল করা হয়ে গেছে, তো এই যে রেজিস্ট্যান্সের যে লেগগুলো ঠ্যাংগুলো সেগুলো আমি কেটে দিচ্ছি। তো এখান থেকে কেটে দিলাম, দেখতে পাচ্ছ এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি এবং ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি ইলেকট্রিক বোর্ডে এসি কর্ডটিকে পুড়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেওয়া মাত্রই লাইন চলে এসছে। তো এইখানে আমি ভোল্টেজটা তোমাদেরকে দেখাচ্ছি চেকিং করে মিটারে। তো এইখানে দেখতে পাচ্ছ মেন এসি কর্ডে ভোল্টেজ ঢুকছে এবং এই যে ডায়োড দিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ SMD একটি ডায়োড লাগানো আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এটা হচ্ছে ছোট্টটা, এটা হচ্ছে SMD ডায়োড, ঠিক আছে। এই ডায়োডটা লাগানো আছে, তো ডায়োড দিয়ে ডিসি হয়ে এই ক্যাপাসিটারে ভোল্টেজ আসছে, ঠিক আছে। ক্যাপাসিটারের দুটো লেগে নেগেটিভ এবং পজিটিভে আমরা 250-এর ওপরে 300-এর কাছাকাছি ভোল্টেজ পাবো। তো ক্যাপাসিটারে আমি ভোল্টেজটা তোমাদেরকে দেখাচ্ছি ডিসি ভোল্ট কতটা আসছে। ডিসি আমি 1000 ভোল্টেজে দিয়ে নেবো বন্ধুরা, কারণ 250-এর ওপরে হতে পারে। তো আমি 1000-এ দিয়ে নিচ্ছি এবং ক্যাপাসিটারে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ আমি টাচ করে দেখাচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 300 ভোল্ট মতো দেখাচ্ছে, ঠিক আছে ক্যাপাসিটারে। তো ক্যাপাসিটারে এখানে 300 ভোল্ট দেখাচ্ছে, তো ভোল্টেজটা একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তো এইখানে তোমাদেরকে 12 ভোল্ট আউটপুট দিচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে আমি তোমাদেরকে মিটারে এবার মেপে আমি তোমাদেরকে দেখাবো যে 12 ভোল্ট দিচ্ছে। মিটারের রেগুলেটরটি আমি 50 ভোল্ট দিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে তোমাদেরকে যে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছে কিনা, আউটপুট দিচ্ছে কিনা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 ভোল্ট দিচ্ছে, ঠিক আছে, পারফেক্ট ভোল্টেজ দিচ্ছে, কোনো সমস্যা নেই। এর যে ওয়্যারের এই কানেক্টারের এই সামনের দিকে ভোল্টেজটা আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ 12 ভোল্ট আসছে, ঠিক আছে, এই দেখো 12 ভোল্ট আসছে। তো এইখানে যেহেতু আমার একটি রেজিস্ট্যান্স এবং একটি ক্যাপাসিটার চেঞ্জ করে আমার এটা হয়ে গেছে, তো পরবর্তীতে এই রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করে দেবো, কারণ এটা টিকবে না, এটা নষ্ট হয়ে যাবে। এটা 1 ওয়াট বা 2 ওয়াট লাগাতে হবে। তো তোমরা 1 ওয়াট বা 2 ওয়াট লাগিয়ে নেবে, ঠিক আছে। এবং এটা যে নর্মালি প্রবলেম হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা আমি অফ করে দিচ্ছি। তো এইখানে
ইনপুটের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি রেজিস্ট্যান্স থাকে এবং এখানে একটি ডায়োড থাকে, এটা ব্রিজ করা আছে, ব্রিজ রেকটিফায়ার ডায়োড এসএমডি, এবং এখানে একটি ক্যাপাসিটার আছে, এখানে একটি ডায়োড আছে 4007 এবং এখানে একটি আইসি আছে, ঠিক আছে, এবং এখানে একটি কাপলার আছে। এই কটা পার্টস তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টসের মধ্যেই ইনপুটের দিকে নষ্ট হয়। এই কটা পার্টস চেঞ্জ করেই তোমরা এই যে 12 ভোল্ট চার্জারগুলো এগুলি তোমরা রিপেয়ার করে নিতে পারো, এই কটা পার্টস চেঞ্জ করে, ঠিক আছে। কাপলার খারাপ হয়ে গেলে কাপলারটি চেঞ্জ করবে, এবং বেশিরভাগই ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স এবং ডায়োড এবং এই যে আইসি, এই আইসিটা বেশিরভাগই নষ্ট হয়ে যায়। তো এই আইসিটার নাম্বার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, DK1203, ঠিক আছে, DK1203 আইসিটার নাম্বার। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ DK1203, ঠিক আছে। তো এই আইসিগুলো খারাপ হয়ে গেলে এগুলো পাওয়া যায় এরকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ট্রানজিস্টার দেওয়া আছে 6N60 ট্রানজিস্টার দিয়ে করা আছে, এখানে আইসি দিয়ে করা আছে এবং এখানে 6N60 ট্রানজিস্টার দিয়ে করা আছে, ঠিক আছে। তো এগুলো অনেক রকমের হয়, কোনো সার্কিটে ট্রানজিস্টার দিয়ে করা থাকে, কোনো সার্কিটে আইসি দিয়ে করা থাকে। তো সব সার্কিট একরকম হয় না, ঠিক আছে। তো এক কোম্পানি এক রকমভাবে তৈরি করে। তো যেহেতু এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা লাইন আসছে, ঠিক আছে। তো এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে এই সার্কিটগুলো রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।